এবার পরের কোয়েশ্চেনে চলে আসছি 31। এরপরে যেটা দেওয়া আছে কোয়ালিফিকেশন শেয়ারস হ্যাভ টু বি পারচেজড বাই, যোগ্যতা সূচক শেয়ার কারা ক্রয় করতে হয় কাদেরকে, এটার আগে জেনে নিতে হবে আগে কোয়ালিফিকেশন অফ শেয়ারস কি। কোয়ালিফিকেশন অফ শেয়ারস বা কোয়ালিফিকেশন শেয়ারস, নাম্বার অফ শেয়ারস যেগুলো, সেটা হচ্ছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা এটা কিন্তু পারচেস করতে হয় কম্পালসারি, অর্থাৎ কোম্পানির যারা ডিরেক্টর হতে চায় তাদেরকে এই কোয়ালিফিকেশন শেয়ারস কিনতে হয়। এবার একটা রুলস আছে, সেই রুলসটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে একটা মিনিমাম নাম্বার অফ শেয়ার সেটা যদি না কেনে তাহলে কিন্তু সে ডিরেক্টর কোম্পানির হতে পারে না। অবশ্যই এই রুলসটা বা কতগুলো নাম্বার অফ শেয়ারস কিনবে সেটা 2013 সালে কোনো স্পেসিফিক করেনি। 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট আছে সেটা কোনো স্পেসিফিকেশন করেনি, কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যদি কিছু লেখা থাকে সেই এতগুলো যোগ্যতা সূচক শেয়ার বা কোয়ালিফিকেশন শেয়ারস পারচেস করতে হবে ইন অর্ডার টু বি এ ডিরেক্টর অফ দ্য কোম্পানি, তখন কিন্তু সেই অনুযায়ী একজন ডিরেক্টরকে সেই শেয়ারগুলো কিনতে হয়। তাহলে এখানে অপশনটা হচ্ছে যে সেই শেয়ারস যেগুলো ডিরেক্টররা কিনবে। তাহলে কাকে কিনতে হয়? অডিটর্স অফ দ্য কোম্পানি, কোম্পানি নিরীক্ষকদের অবশ্যই নয়। এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি, কোম্পানির কর্মচারীদের নয়। ডিরেক্টর অফ দ্য কোম্পানি, কোম্পানির পরিচালকদের। ব্যাংকার্স অফ দ্য কোম্পানি, কোম্পানির ব্যাংকারদের। তাহলে এখান থেকে বুঝতেই পারছি যেহেতু যোগ্যতা সূচক শেয়ার রিলেটেড টু ডিরেক্টর, পরিচালক হতে গেলে তবেই যোগ্যতা সূচক শেয়ার কিনতে হয় ডিরেক্টরদের, তাহলে অপশনটা এখানে কি হবে? খুব পরিষ্কার যে সি অপশন হবে। এখানে হচ্ছে কি ডিরেক্টর অফ দ্য কোম্পানি, অর্থাৎ ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এই অ্যান্সারটা কিন্তু আমাদের হবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আছে 32। এটা ট্রু ফলস এর একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে। যেমন নাম্বার 1 বলছে, দেখো ডিবেঞ্চার ক্যান নট বি ফরফিটেড অ্যাজ ইট ইজ আ লায়াবিলিটি অফ দ্য কোম্পানি, অর্থাৎ ডিবেঞ্চার গুলোকে বাজেয়াপ্ত করা যায় না কারণ এটি একটি কোম্পানির দায়। বাজেয়াপ্ত করার অর্থটা কি বা ফরফিট করার অর্থ কি? অনেক সময় দেখা যায় যে কোম্পানি যখন সেই শেয়ার বা ডিবেঞ্চার গুলোকে বাজারে বিলি করে, তখন সেই বিলি করার অর্থের জন্য যে টাকাটা দেওয়ার কথা পাবলিকদের, সেই টাকাটা সবসময় কিন্তু দিতে নাও পারলো না। কোম্পানির যে সমস্ত পাবলিক আছে বা পাবলিক শেয়ার, যে সমস্ত শেয়ার হোল্ডার থাকে, তারা টাকা দিতে পারলো না। তাহলে শেয়ারের ক্ষেত্রে কিন্তু সেই টাকা দিতে না পারার জন্য তখন কিন্তু ওই শেয়ার হোল্ডারদের যে টাকা তারা অলরেডি অ্যাপ্লিকেশনের সময় দিয়ে অ্যাপ্লাই করেছিল, পরবর্তীকালে টাকা না দেওয়ার জন্য তাদের পুরোপুরি বাজেয়াপ্ত করে দেওয়া হয়। বাজেয়াপ্ত মানে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়, শেয়ার হোল্ডার হিসেবে আর দেখানো হয় না। এটাকে বাজেয়াপ্ত বলে। এটা কিন্তু শেয়ারের জন্য অ্যাপ্লিকেবল, শেয়ারের জন্য হয়। কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে এটা করা যায় না, কারণ ডিবেঞ্চারে যে কোম্পানির একটা দায়, একটা লাইবিলিটি, যতটা জনসাধারণ দেবে সেটা কিন্তু দায় হিসেবেই প্রযোজ্য হবে। যে টাকাটা দিতে পারলো না সেটা কিন্তু ফরফিট করা যাবে না। যে টাকাটা দিয়ে দিল সেটাকেই দায় হিসেবে আমাকে রাখতে হবে এবং পরবর্তীকালে কোনো একটা সময় সেটাকে পরিশোধ করতে হবে। তাহলে এক্ষেত্রে ডিবেঞ্চার কিন্তু কখনোই না দেওয়ার জন্য ফরফিট করা কিন্তু যাবে না। ডিবেঞ্চারের টাকা যদি শেয়ার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডাররা নাও দিতে পারে, তাহলে সেই টাকাটা কিন্তু ফরফিট করা যাবে না। ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, তাহলে এটা কি হলো? তাহলে এটা সত্য না মিথ্যা? ডিবেঞ্চার ক্যান নট বি ফরফিটেড, এটা সত্য। তাহলে প্রথম অপশনটা কিন্তু হলো সত্য। প্রথম অপশনটা কি হলো? ট্রু। প্রথম অপশনটা হচ্ছে ট্রু। দ্বিতীয় অপশনটাতে বলছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট প্রিমিয়াম। ইস্যুড অ্যাট প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট প্রিমিয়াম। দেখো ইস্যুড অ্যাট প্রিমিয়াম যদি হয়, প্রিমিয়াম হলে কিন্তু তার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। কারণ ইস্যু যখন করা হয় তো সেটা যদি প্রিমিয়ামে দেওয়া হয়, তাহলে যে অতিরিক্ত টাকা তুলছে সেটাতে কোম্পানির প্রফিট, সেটা সিকিউরিটি প্রিমিয়াম হিসেবে ডিল হবে। আবার যখন রিডিম করছে তখন যদি প্রিমিয়ামে দেয়, তাহলে এর আগেও আমি কোয়েশ্চেনে একটা পেয়েছিলাম যে প্রিমিয়ামে যদি রিডেমশন হয় তাহলে সেটা কোম্পানির কাছে লস, কিন্তু এটা অ্যাকচুয়াল লস নয়, ইন ফিউচার লস, এক্সপেক্টেড লস। তো তার জন্য কি জার্নাল হওয়া উচিত? প্রথমত ইস্যু করলে তো ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কি করতে হবে? ডেবিট করতেই হবে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো। লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্টে ডেবিট করেছে, টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট করেছে, সিকিউরিটিজ প্রিমিয়াম করেছে, প্রিমিয়াম অন রিটেনশন করেছে। এটা তো বুঝলাম। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট কেন ক্রেডিট পাচ্ছে? কারণ ইস্যু করেছে কিসে? প্রিমিয়ামে। তাহলে একটা সিকিউরিটি প্রিমিয়াম ইনকাম রেডি হলো, ইনকাম তৈরি হলো, তাহলে সেটা সিকিউরিটি প্রিমিয়াম হিসেবে আমাদের রেকর্ড হলো, সিকিউরিটি প্রিমিয়াম হিসেবে আমাদের দেখানো হলো। কিন্তু যখন আমি রিডেমশন করছি প্রিমিয়ামে,
এই প্রিমিয়ামটা কিন্তু একটা লস, কিন্তু এটা আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত কিন্তু রিয়ালাইজড হয়নি এই লসটা, এক্সপেক্টেড লস। তাহলে সেক্ষেত্রে সেই লসটাকে আমি ব্লক যদি করি, লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্টকে তখন কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম এখানে ক্রেডিট পেলো, লস অন ডিবেঞ্চারটাও ডেবিট পেলো, পরিষ্কার হলো। যেহেতু এটা লস এক্সপেক্টেড, অ্যাকচুয়াল লস নয়, তাই জন্য তার জন্য একটা টাকা কিন্তু আমি প্রিমিয়াম অন রিটেনশন হিসেবে সরিয়ে রাখবো। তাহলে যে টাকাটা আমি সরিয়ে রাখবো সেটা একটা ফান্ডের মতো ক্রিয়েট হবে, প্রিমিয়াম অন রিটেনশন মানে একটা ফান্ডের মতো ক্রিয়েট হলো। সেই টাকাটা আমি সরিয়ে রাখার জন্য এই প্রিমিয়াম অন রিটেনশন অ্যাকাউন্টটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট পেলো, লস অন ডিবেঞ্চারের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট প্রিমিয়াম ক্রেডিট পেলো, দুটোই ঠিক। সিকিউরিটিজ প্রিমিয়ামও ক্রেডিট পাবে, যেহেতু ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, ডিবেঞ্চার আমাদের একটা লাইবিলিটি, তাহলে ডিবেঞ্চার একটা তৈরি হলো, ডিবেঞ্চারটা তাহলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে টু ডিবেঞ্চার বলে লাইবিলিটি হিসেবে ক্রেডিট পেলো। তাহলে টোটাল জার্নালটা হওয়ার উচিত কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু রিডিং করছে প্রিমিয়ামে, ডেবিট, টু ডিবেঞ্চার যেহেতু ডিবেঞ্চার তৈরি হচ্ছে লাইবিলিটি হিসেবে, টু ডিবেঞ্চার, টু সিকিউরিটি প্রিমিয়াম, কেন, কারণ প্রিমিয়াম ইস্যু করা হচ্ছে, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম জেনারেট করলো। আর এই যে এক্সপেক্টেড লস, ফিউচারের লসটার জন্য আমি একটা টাকা সরিয়ে রাখলাম জাস্ট ফর ফান্ড প্রভিশন, এটা প্রিমিয়াম অন রিটেনশন অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। তাহলে এই যে এন্ট্রিটা, এটা টোটালটাই কিন্তু সঠিক এন্ট্রি। তাহলে এই 2 নম্বরটাও তাহলে কি হলো, ট্রু হলো। এবার দেখো পরের পয়েন্টে বলছে, বিজয় লিমিটেড পারচেজড অ্যান অ্যাসেট ফর ₹4 লাখ। বিজয় লিমিটেড একটা অ্যাসেট পারচেজ করেছে 4 লাখ টাকায়। দ্য কোম্পানি পেড ₹80,000 ইন ক্যাশ অ্যান্ড ইস্যুড 10% ডিবেঞ্চার অফ ₹100 each at a premium 25% for the balance amount. Number of debenture are issued by the company is 3,200 debentures. তাহলে এখানে অঙ্কটার বিশেষত্ব কি, আমি একটা লোকের কাছ থেকে একটা অ্যাসেট কিনেছি 4 লক্ষ টাকা দিয়ে, মানে বিজয় লিমিটেড। কোম্পানি সেই 4 লক্ষের মধ্যে থেকে 80,000 অলরেডি পেড করে দিয়েছে। তাহলে 4 লাখ আমাদের কেনা হয়েছিল, তার মধ্যে 80,000 অলরেডি আমি পেমেন্ট করে দিয়েছি। তাহলে আরো পেমেন্ট করতে কত টাকা বাকি আছে, 3,20,000। এই 3,20,000টা ওরা কি করলো, ডিবেঞ্চারের মাধ্যমে 100 টাকা করে ইচ অ্যাট এ প্রিমিয়াম 25% করে বাজারে মানে শোধ করলো। তাহলে 3,20,000 এটা শোধ হবে কিভাবে, ডিবেঞ্চারের মাধ্যমে, এবং ডিবেঞ্চারের অ্যামাউন্টটা কত, 100 প্লাস প্রিমিয়াম 25। তাহলে এক একটা ডিবেঞ্চার থেকে আমি রিকভারি করতে পারছি কত, 100 প্লাস 25 ইকুয়ালস টু 125। এই অ্যামাউন্টটা রিকভারি হবে এক একটা ডিবেঞ্চার থেকে। তাহলে এই অ্যামাউন্টটা যদি আমি পেমেন্ট করতে হয়, তাহলে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড বাই দ্য কোম্পানি, কি করে বার করবো, 3,20,000 ডিভাইডেড বাই 125। 3,20,000 ডিভাইডেড বাই 125 করলেই আমরা কিন্তু নাম্বার অফ ডিবেঞ্চারটা পেয়ে যাব। এটা যদি ডিভাইড করি তাহলে রেজাল্ট কি দাঁড়াবে, 2560, 2560। এই রেজাল্টটা কিন্তু দাঁড়াচ্ছে, এই রেজাল্টটা দাঁড়াচ্ছে কেন, কারণ 2560 ডিবেঞ্চার। তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড কত, 2,560 কিন্তু আসার কথা। 3,20,000 ডিভাইডেড বাই 125 কেন করলাম, কারণ এটা হচ্ছে এক একটা শেয়ারের, এক একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা, এবং তার সঙ্গে প্রিমিয়াম দেওয়া হচ্ছে কত, 25%। তাহলে 100 প্লাস 25 মানে কত হলো, 125। 125 দিয়ে ভাগ করলে আমরা নাম্বার অফ ডিবেঞ্চার বেরোয় কিন্তু 2560। তাহলে এখানে যে অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, যে নাম্বার অফ ডিবেঞ্চারের সংখ্যাটা বলে দেওয়া আছে, সেটা কত, নাম্বার অফ ডিবেঞ্চার দেখো বলে দেওয়া আছে 3,200টা ইস্যু করেছে। তাহলে এটা সঠিক হলো না। তাহলে 3 নম্বর পয়েন্টটা কিন্তু কি হয়ে গেল, ফলস হয়ে গেল। তাহলে এখানে কি অপশন আছে দেখো, অলস আর ট্রু, সবকটা সত্য, অল আর ফলস, সবকটা মিথ্যা, 1 2 ট্রু, 3 নম্বর হচ্ছে ফলস, 1 2 3 ট্রু, 1 নম্বর হচ্ছে ফলস। তাহলে আমরা অপশন পেয়ে গেছি 1 2 ঠিক, আর 3 নম্বর হচ্ছে ফলস। তাহলে সি অপশনটা আমাদের কিন্তু রাইট হবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই পুরো কোয়েশ্চেনটা দেখে নিলাম, এটা একটা সত্য মিথ্যার একটা পার্ট। এরপরে পরের কোয়েশ্চেন আমরা চলে আসছি। পরের কোয়েশ্চেন দেখো, আরেকটা অ্যাসারশন রিজনিং দিয়েছে। অ্যাসারশন রিজনিং এ at the beginning of the year partner gave a loan ₹30,000। কত টাকা লোন দিয়েছে দেখো, 3 লাখ, 30,000 না 3 লাখ, 3 লাখ লোন দিয়েছে, 3 লাখ লোন দিয়েছে, এখানে এই অ্যামাউন্টটা বলে দিয়েছে 3 লাখ, টু দেয়ার ফার্ম উইদাউট এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ছাড়া 3 লক্ষ টাকা আমাদের তাহলে লোন পেমেন্ট করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হি ক্লেমস 18,000 অ্যাজ ইন্টারেস্ট, ₹18,000 অবশ্যই, ₹18,000 অ্যাজ ইন্টারেস্ট
ইন্টারেস্ট অন লোন। তাহলে 18,000 টাকা সে কিন্তু ক্লেম করলো ইন্টারেস্ট পাবো। আচ্ছা, এবার দেখো বছরের শুরুতে একজন অংশীদার, বাংলাটা বলেছে যে কোনো চুক্তি ছাড়া তাদের ফার্ম থেকে 3 লক্ষ টাকা ঋণ দেন, বছরের শেষে তিনি ঋণের উপর সুদ হিসেবে 18,000 টাকা দাবি করেন। তাহলে এই দাবিটা কি সঠিক? নিয়মটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। নিয়মটা কি? ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে নর্মস হচ্ছে যে যদি আমাদের স্পেসিফিক কোনো রকম ইনস্ট্রাকশন না থাকে, যদি কোনো রকম ডিট না থাকে, যদি কোনো চুক্তিপত্র উল্লেখ করা না থাকে, তাহলে কম্পালসারিলি ইন্টারেস্ট অন লোনের উপর 6% পার অ্যানাম রেটে ইন্টারেস্ট প্রোভাইড করতে হবে পার্টনারদের, এবং এই ইন্টারেস্টটা কিন্তু জেনুইন দিতেই হবে। এটা কিন্তু চুক্তিতে নেই বলে কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না ফার্ম। তাহলে এখানে এই যে 3 লক্ষ টাকার উপর 6% যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কত হয়? 3 লাখের 6% মানে 18,000 হচ্ছে। তাহলে এই যে ক্লেমটা করেছে এটা এবার সঠিক কিনা সেটাই ব্যাখ্যা করেছে রিজনে। রিজন কি বলছে? ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য পার্টনারশিপ ডিড, a partner will get interest 6% per annum on the loan given by him as per provision of the Partnership Act 1932. 1932 অনুযায়ী বলা আছে যে রিজনে যে ইন্টারেস্ট বাবদ 6% রেটে কিন্তু আমাদের লোনের উপর ইন্টারেস্ট প্রোভাইড করতে হবে যখন আমাদের অ্যাবসেন্স অফ কি থাকবে? অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড থাকবে। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি আমাদের কোনো রকম উল্লেখ যদি না করা থাকে তাহলে 6% রেটে কিন্তু আমাদের ইন্টারেস্ট প্রোভাইড করতেই হবে। তাহলে কারণটা ঠিক। তাহলে এর যে ক্লেমটা করেছে এটা তাহলে সঠিক ক্লেম করেছে। তাহলে এই জায়গা থেকে আমাদের কিন্তু তাহলে অল্টারনেটিভ বিকল্প কি বলেছে? এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস। এস এবং আর উভয় সত্য, আর এস এর সঠিক ব্যাখ্যা। 2 নম্বর বলছে এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস। এস অ্যান্ড আর উভয় সত্য কিন্তু আর আর এস এর সঠিক ব্যাখ্যা নয়। সি অপশনে বলছে সি ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট, আর ডি অপশনে বলছে সি ইজ ইনকারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। তাহলে সি ডি অপশনের কোনো অপশন ঠিক হবেই না, এটা তো মিথ্যা। বি অপশনও হবে না, কারণ কি? এখানে আমরা দেখতে পেলাম যে এক্সপ্লেনেশনটা এখানে করা আছে সেটা একদম কারেক্ট এক্সপ্লেনেশন, এবং দ্যাটস ওয়াই এইখানে যে অ্যাসারশন রিজনিং এর যে সম্পর্কটা সেটা কারেক্ট এক্সপ্লেনেশন দিয়েই এক্সপোজ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এ অপশনটাই কিন্তু রাইট আনসার আমাদের হবে। ক্লিয়ার? এরপরে চলে আসছি আমাদের পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন দেখো, একটা ম্যাচ আছে, ম্যাচ দ্য বোথ কলমস, স্তম্ভ মেলাও, সেই আগের মতোই আমাদের কলম 1 দেওয়া আছে, কলম 2 দেওয়া আছে। এখানে 4টে অপশন আমাদের দেখতে পাচ্ছি। এখানে 4টে অপশনের মধ্যে কি কি অপশন আছে? নাম্বার 1 আছে দেখো সেলস মানে বিক্রয়, 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট অন পাবলিক ডিপোজিট মানে জন আমানত যেগুলো সংগ্রহ করা হয় তার উপর ইন্টারেস্ট, 3 নম্বর হচ্ছে ওয়েজেস, 4 নম্বর হচ্ছে ইন্টারেস্ট আর্ন বা অর্জিত সুদ। এবার এদিকে চলে আসি আমরা, এদিকে কি কি আছে কলম 2 তে? আদার ইনকাম মানে অন্যান্য আয় হিসেবে গ্রান্টেড হচ্ছে, রেভিনিউ ফ্রম অপারেশন মানে ক্রিয়াকলাপের আয় যেটাকে আমরা নর্মাল ভাষায় সেলস বলি, ফিনান্স কস্ট মানে অর্থ সংক্রান্ত ব্যয়, এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস মানে কর্মী কল্যাণ খরচ। এই যে টার্মগুলো আমরা বলেছি এটা কিন্তু 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে তার পার্ট, তার আইটেমস বা তার যে পার্টগুলো আছে ইনকাম স্টেটমেন্টের সেইগুলো হচ্ছে এইটা। এখানে কিন্তু আমরা নর্মাল যেটাকে সেলস বলি সেটাকে বলা হয় কি? রেভিনিউ ফ্রম অপারেশন। যেখানে আমরা নর্মাল ভাষায় আমরা অন্যান্য ইনকাম গুলোকে দেখাই, যেমন কমিশন হতে পারে, কমিশন রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, এগুলোকে আমরা কোথায় রাখি? 2013 সালের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আদার ইনকামে। তাহলে এক্ষেত্রে তারপর এক্সপেন্সেসের অনেকগুলো হেড আছে, যেমন আছে কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড আছে, পারচেজ আছে, চেঞ্জেস ইন ইনভেন্টারি আছে, তারপর হচ্ছে এমপ্লয় বেনিফিট এক্সপেন্স যেগুলো ওয়েজেস স্যালারি পেমেন্ট করতে হচ্ছে সেগুলো কিন্তু এমপ্লয় বেনিফিট এক্সপেন্সে যাবে। যদি আমি কোনো রকম লোন নেওয়ার উপর সুদ দিই সেগুলো কিন্তু ফিনান্স কস্ট হিসেবে ডিটারমাইন হবে। যদি আমার কোনো কোম্পানির ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন হয় তাহলে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশনের হেডে ওটা যাবে। যদি অন্যান্য খরচ থাকে আদার দ্যান দ্যাট যেগুলো আলোচনা করলাম এগুলো থাকলে আদার এক্সপেন্সেস যাবে। তাহলে এই হেডগুলো আমাকে কিন্তু জানতে হবে, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এটা ফলো করা হয়। তাহলে এইখান থেকে আমাদের চিনতে হবে যে সেলসটা অ্যাকচুয়ালি কি, এখানে আদার ইনকাম না রেভিনিউ ফ্রম অপারেশন না ফিনান্স কস্ট না এমপ্লয় বেনিফিট এক্সপেন্স। অবশ্যই সেলস কিন্তু এই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী 2013 সালের অনুযায়ী রেভিনিউ ফ্রম অপারেশনকে ডিল করায়।
তারপর হচ্ছে ইন্টারেস্ট অন পাবলিক ডিপোজিট, এটা যে জন আমানতের উপর সুদ। এটা কি জন আমানত মানে কি, জনগণের কাছ থেকে আমি টাকা নিয়েছি, সেটা তার মানে লোন, লোনের উপর কি দিতে হয়, সুদ দিতে হয়। তাহলে জন আমানতের উপর সুদ কিন্তু ফিনান্স কস্ট হিসেবে ডিল করবে। তাহলে দেখো এ হলো 2, বি হলো 3, A2B3 কোথায় আছে, এখানে একটা আছে, A2B3 এখানে একটা আছে, বাকিগুলো কিন্তু হচ্ছে না, সি আর ডি কাটা হলো। তাহলে আমাকে চুজ করতে হবে এবার কি, এ আর বি এর মধ্যে। তাহলে দেখো আরেকটা অপশন আমার দেখতে হবে, ওয়েজেস হচ্ছে মজুরি, ওয়েজেস আমি এক্ষুনি বললাম এটা হচ্ছে এমপ্লয়ীদের বেনিফিট এক্সপেন্সেস। তাহলে অ্যাকচুয়ালি 2013 সালের নাম অনুযায়ী ওয়েজেস বলবো না, সেটাকে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস পাঠাবো। তাহলে এইটা যাবে কিন্তু কোথায়, 4 এ। তাহলে C4 হয়ে গেল। তাহলে দেখো এতে দিয়েছিল A2B3C4, এখানে আছে A2B3C1, তাহলে এই অপশনটা কিন্তু কেটে গেল। আমরা তাহলে এক্সিস্ট করলাম কোথায়, এতে A2B3C4 এবং D1টাও দেখে নি, ইন্টারেস্ট আর্ন মানে কি আদার ইনকাম, তাহলে এটা কোথায় যাবে, এটাতে। তাহলে এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম যে এই এ অপশনটাই আমাদের রাইট অপশন। এইভাবে আমরা ম্যাচিংটা করে ফেললাম। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। এটা একটা ছোট্ট অঙ্ক আছে, কারেন্ট রেশিও বলে দেওয়া আছে, কারেন্ট রেশিও বলে দেওয়া আছে, এবং এখানে কিন্তু আমরা দেখো 2:1 বলে দেওয়া আছে কারেন্ট রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল বলে দেওয়া আছে 2,40,000, আর এখানে টোটাল অ্যাসেটস বলে দেওয়া আছে 7,80,000। দ্য ভ্যালু অফ দ্য নন কারেন্ট অ্যাসেটস, মানে যেটাকে আমরা বলি ফিক্সড অ্যাসেটস, এটা বার করতে হবে। কি বার করতে হবে, ফিক্সড অ্যাসেটসটাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখে নি কিভাবে করবো। কারেন্ট রেশিও মানে কি, রেশিওটা বলেই দিয়েছে, রেশিও বলে দিয়েছে কত, 2:1। তাহলে কারেন্ট রেশিও বলে দিয়েছে কত, 2:1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, CA/CL, CA/CL মানে 2/1 লিখতে পারি। তাহলে এখান থেকে CA ইকুয়ালস টু কি হবে, CA ইকুয়ালস টু কি হবে, 2CL, এটা পেলাম। এবার দেখো এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে কত, 2,40,000। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি ফর্মুলা কি, CA মানে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাই, এটা হচ্ছে 2,40,000 লিখতে পারি। তাহলে এবার দেখো CA মানে 2CL, তাহলে C এর জায়গায় 2CL পুট করলাম, এখানে CL 2,40,000, এখানে কি হচ্ছে তাহলে 2CL মাইনাস CL মানে CL শুধু থাকলো, তাহলে CL আমরা কিন্তু বেরিয়ে গেল 2,40,000। যদি CL 2,40,000 হয় তাহলে অবশ্যই CA হবে 2,40,000 ইন্টু 2, দ্যাট মিনস কত, 4,80,000, 4,80,000 বেরিয়ে গেল কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, এবার দেখো টোটাল অ্যাসেটস বলে দিয়েছে কত, 7,80,000। তাহলে সিম্পলি 4,80,000 যদি কারেন্ট অ্যাসেটস হয়, টোটাল অ্যাসেটস বলে দিয়েছে কত, 7,80,000। তাহলে সেখান থেকে এবার কারেন্ট অ্যাসেটসটা ডিডাক্ট করে দাও, কারেন্ট অ্যাসেটস কত বেরোলো, 4,80,000। তাহলে ডিডাক্ট করলেই আমরা ডিফারেন্স করলে নন কারেন্ট অ্যাসেটস পেয়ে যাব, যেটাকে আমরা কি বলবো, ফিক্সড অ্যাসেটস, বা এটাই হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, তা নন কারেন্ট অ্যাসেটস আমাদের জিজ্ঞাসা করেছিল, নন কারেন্ট অ্যাসেটস আমরা পেয়ে গেলাম, কত বেরোলো, 3 লাখ। অপশন কোথায় আছে দেখো, A B তে হচ্ছে 3 লাখ, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। তো হয়ে গেল আমাদের 35 নম্বর অঙ্কটা। এটাও কিন্তু একটা ক্যালকুলেশন পার্ট আছে, ছোট্ট একটা ক্যালকুলেশন, এটাও কিন্তু আমাকে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। 36 নম্বর, এখানে একটা অঙ্ক আছে, কারেন্ট অ্যাসেটস বলে দিয়েছে কত দেখো, 6 লাখ, কারেন্ট লাইবিলিটিস বলে দিয়েছে 2 লাখ, রেভিনিউ ফ্রম অপারেশন বলে দেওয়া আছে 3 লাখ 30, দেখো 32 লাখ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা রেভিনিউ ফ্রম অপারেশন বলে দেওয়া আছে, রিটার্ন 2 লাখ, 2 লাখ বলে দেওয়া আছে। ঠিক আছে, 32 লাখ এটা, 2 লাখ হচ্ছে এটা, রিটার্ন হচ্ছে এটা। ইনভেন্টারি বলে দেওয়া আছে 1 লাখ, আর
ব্যাংক ওডি বলে দেওয়া আছে 50,000। আমাকে বার করতে কি হবে? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। একদম সিম্পল ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, ওয়ার্কিং টার্নওভার রেশিওর ফর্মুলা কি? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর ফর্মুলা যদি বার করতে হয় তাহলে কি হবে? নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে ফর্মুলা। নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট সেলস বলতে আমরা কি বুঝি? আমরা এক্ষুনি বললাম যে অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে সেলস। আর নেট সেলস বলতে কি হয়ে যাচ্ছে? সেলস থেকে রিটার্ন বাদ দিলে আমরা নেট সেলস পেয়ে যাই। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন তো 32 লাখ বলে দিয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন বলে দিয়েছে, রিটার্নটা 2 লাখ। তাহলে নেট সেলস কত হবে? এই দুটোকে ডিডাক্ট করলে আমরা নেট সেলস পেয়ে যাবো না? নেট সেলস তাহলে কত হলো এখানে? নেট সেলস হবে কিন্তু আমাদের 32 লাখ মাইনাস 2 লাখ। এবার ওয়ার্কিং ক্যাপিটাল বার করতে গেলে আমাদের কি বার করতে হয়? এক্ষুনি ফর্মুলা দেখিয়েছি আগের কোশ্চেনটাতেই, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। যেখানে কারেন্ট অ্যাসেটস কত আছে? 6 লাখ। কারেন্ট লাইবিলিটিস কত আছে? 2 লাখ। তাহলে আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে গেল যে ওয়ার্কিং ক্যাপিটাল হবে 6 লাখ মাইনাস 2 লাখ। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাতে কি হবে? কারেন্ট অ্যাসেটস আছে 6 লাখ আর কারেন্ট লাইবিলিটি আছে 2 লাখ। তাহলে এখানে হচ্ছে 30 লাখ ডিভাইড বাই 4 লাখ, ডিভাইড করলেই 7.5 টাইমস আসবে। এটা ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি? সিএ মাইনাস সিএল। সিএ মাইনাস সিএল, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে সিএ মাইনাস সিএল। তাহলে সেই অনুযায়ী আমাদের 7.5 টাইমস বের হলো অ্যান্সার। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে? বি অপশনটা কিন্তু হচ্ছে, এটা একটু সরে গেছে, বি অপশনটা একটু হচ্ছে 7.5 টাইমস। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। এটা একটা হচ্ছে ট্রু ফলসের পার্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেটা সঠিক না ভুল সেটা আমাদের বলতে হবে। নাম্বার 1 বলছে দেখো, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এগ্রিমেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অ্যালাউড অ্যাট দ্য রেট অফ 6% পার annum। একটু আগেই আমরা বললাম ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট ইন্টারেস্ট কি হয়? অ্যাবসেন্স অফ এগ্রিমেন্টে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি হয়? কতটা অ্যালাউ হয় সেটা কিন্তু আমি বলিনি। আমরা বলেছিলাম আগেরটাতে ইন্টারেস্ট অন লোন 6% রেটে কম্পালসারি দিতেই হবে যদি কিছু না বলে দেওয়া থাকে, অর্থাৎ চুক্তিপত্র যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু ইন্টারেস্ট অন লোন একই থাকবে। কত থাকবে? 6% রেটে আমাকে কিন্তু ইন্টারেস্ট অন লোন দিতে হবে। কিন্তু এখানে ইন্টারেস্ট অন লোনের কথা বলেনি, কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। মাথায় রাখতে হবে লোন ছাড়া বাকি কোনো রকম ক্ষেত্রেই কিন্তু কোনো রকম ইন্টারেস্ট প্রোভাইড করা যাবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হোক, ইন্টারেস্ট অন ড্রয়িং হোক, পার্টনার স্যালারি হোক, পার্টনার্স রেমুনারেশন হোক, পার্টনার্স কমিশন হোক, যদি ইনফরমেশন না থাকে বা যদি আমাদের ওই চুক্তিপত্রে না থাকে বা এগ্রিমেন্টে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু এক্সট্রা আমরা কিন্তু দিতে পারবো না। যেমন ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে 6% দেওয়ার ব্যাপার ছিল, এখানে কিন্তু সেটা দেওয়ার কোনো রকম প্রশ্নই নেই। তাহলে এখানে দেখো বলে চুক্তির অনুপস্থিতিতে মূলধনের ওপর সুদ দেওয়া বার্ষিক 6% হারে, এটা সঠিক তথ্য না সঠিক তথ্য নয়? বুঝতেই পারছো তাহলে সঠিক তথ্য নয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু দেওয়া হবে না যদি আমাদের এগ্রিমেন্টে উল্লেখ করা না থাকে। তাহলে 1 নম্বরটা কিন্তু হচ্ছে কি? ফলস। নেক্সট হচ্ছে দেখো, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন রেন্ট টু পার্টনার্স আর শোন ইন দ্য পিএল অ্যাপ্রোভিয়েশন অ্যাকাউন্ট। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা বললাম, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। এইটা নিয়ে কিন্তু অনেকেরই দ্বিমত থাকে যে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন আমরা কোথায় পুট করব। অনেক জায়গায় এতদিন পর্যন্ত কিন্তু পিএল অ্যাপ্রোভিয়েশনে অনেকে পুট করে আসতেন, ঠিক আছে, কিন্তু এবারে কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে সিলেবাস অনুযায়ী যে ইন্টারেস্ট অন লোন বা রেন্ট টু দ্য পার্টনার, যদিও পার্টনারকে দেওয়া হচ্ছে, যদিও ইন্টারেস্টদের পার্টনারদের লোনের জন্য দেওয়া হচ্ছে ইন্টারেস্টটা, তবুও কিন্তু এটা চার্জ এগেইনস্ট প্রফিট হিসেবেই ধরতে হবে এবং সেটা প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকেই আমাদের চার্জ করতে হবে। এটা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আসবেই না। তাহলে সেই অনুযায়ী ইন্টারেস্ট অন পার্টনার্স লোন রেন্ট টু দ্য পার্টনার আর শোন ইন দ্য পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ এই ধরনের হিসাবগুলো লাভ ক্ষতির বন্টন হিসেবে দেখানো হয়, এটা কিন্তু সর্বৈব মিথ্যা, মানে সঠিক নয়। তাহলে কি হলো? 2 নম্বরটা হলো ফলস। 3 নম্বরে বলছে রেকমেন্ডেশন ইন রিলেশন টু রিকগনিশন অফ গুডউইল ইজ মেড বাই এএস 103, ইন্ড এস 103, আইএএস এটাও ইন্ড এস 38 আর আইএফআরএস হচ্ছে 3।
এই তিনটে রেকমেন্ডেশন করে, সুনামের স্বীকৃতি সম্পর্কিত বিষয় এরা সুপারিশ করে। ইন্ড এএস 103, ইন্ড এএস 38 আর আইএফআরএস হচ্ছে 3। এই তিনটে কি তোমরা জানো যে এএস মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একটা হয়, ইন্ড এএস একটা হয়, আর হচ্ছে আইএফআরএস হয়, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এই তিনটে জিনিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝে নাও, তারপর আমি এটা একটু বলে দিচ্ছি। এএস হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু আইসিএআই যেটা তোমরা 11-এও পড়েছিলে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, এরা কিন্তু তৈরি করে এএস। এটা কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, গ্লোবালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়, ভারতবর্ষে এটা প্রচলিত। 2 নম্বর হচ্ছে ইন্ড এএস, এটা কারা করে? এমসিএ, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এটা তৈরি করে। এবং এইখানে মাথা রাখতে হবে যে এই যে ইন্ড এএস গুলো তৈরি করা হচ্ছে, এগুলো টোটালটাই কিন্তু ইন্ডিয়ার পার্সপেক্টিভে, ইন্ডিয়াতে আমাদের রেসপেক্টে করা হচ্ছে বলে, কিন্তু বেসড অন দ্য গ্লোবাল অ্যাকসেপ্টেন্স। তার মানে কি, এই যে আইএফআরএস আছে এটা কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড। আইএফআরএস তৈরি হয় কিন্তু ওই এআইএসবি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তৈরি করে এই আইএফআরএস, এবং এগুলো হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড। যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যাও না কেন আইএফআরএস অ্যাপ্লিকেবল হবে। কিন্তু ওই আইএফআরএস এর অনুরূপ একদম কপি করা হচ্ছে ইন্ড এএস, ওর মতো করে তৈরি করা হয়েছে। ভারতের রুলস রেগুলেশনস কিছু চেঞ্জ ফেঞ্জ যেগুলো আছে সেগুলোর ওপর দৃষ্টি দিয়ে ইন্ড এএস তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে ইন্ড এএসটা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, গ্লোবালি অ্যাকসেপ্টেড, ভারতে চলছে, এবং সেটা আইএফআরএস এর অনুকরণ করেই কিন্তু তৈরি করা হয়। আর আইএফআরএস হচ্ছে আইএএসবি তৈরি করে, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তৈরি করে, তারা এমনভাবেই তৈরি করে জিনিসটাকে গ্লোবালি অ্যাকসেপ্টেড করা হয়। তাহলে এরা তিনজনই এই গুডউইল সম্পর্কে, গুডউইলের রিকগনিশন সম্পর্কে, কখন গুডউইলকে আমি অ্যাকসেপ্ট করব, কখন গুডউইলকে আমি অ্যাকসেপ্ট করব না, এই বিষয়গুলো কিন্তু এই তিনটে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কিন্তু তারা বলেছেন। তাদের মেন বিষয়বস্তুটা কিন্তু একটাই, যে যখন আমরা পারচেস করছি কোনো কিছু অ্যাসেট বা বিজনেস, এবং তার রেসপেক্টে যত টাকা আমি দিচ্ছি, যদি আমি এক্সট্রা দিই, মোর দ্যান দ্যাট দিই, পারচেস কনসিডারেশন যদি বেশি হয় নেট অ্যাসেটস টেকেন ওভারের থেকে, তাহলে কিন্তু আমরা সেটাকে গুডউইল হিসেবে ট্রিট করব, এবং সেটাকে বলবো আমরা পারচেস গুডউইল। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেকমেন্ডেশন, এটা প্রত্যেকেই বলেছে। ইন্ড এএসও বলেছে, আইএএস 38ও বলেছে, আইএফআরএস 3ও বলেছে। তাহলে একই কথা বলেছে এবং এটা সুপারিশ করেছে, তাহলে এটা সঠিক তথ্য। 3 নম্বর তাহলে হলো কি, ট্রু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। দ্য টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম 1,20,000, প্রথমেই করিয়েছিলাম যে টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু মানে হচ্ছে কোম্পানির সেই ক্যাপিটালাইজড মূল্যটা, ক্যাপিটালাইজড অফ অ্যাভারেজ প্রফিটটা কি বলা হচ্ছে, ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম 1,20,000। অ্যাসেটস আর 1,50,000 and লাইবিলিটিস আর 80,000। তাহলে অ্যাসেটস থেকে 1,50,000, লাইবিলিটি যদি আমি বাদ দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে অ্যাসেটস এর পরিমাণ 1,50,000, লাইবিলিটি পরিমাণ 80, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড দাঁড়াচ্ছে কত, 70,000। 70,000 যদি ক্যাপিটাল এমপ্লয়েড হয়, আর টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম যদি 1,20,000 হয়, তাহলে ক্যাপিটালাইজড ভ্যালুতে ক্যাপিটালাইজড ভ্যালুতে গুডউইলের ভ্যালু কত হবে, দুটোকে মাইনাস করলে হয়ে যাবে, এরকম একটা কোয়েশ্চেনে ছিল। তাহলে 1,20,000 মাইনাস 70,000 করলে কিন্তু আমরা ক্যাপিটালাইজড ভ্যালু অফ গুডউইল পেয়ে যাব, এবং সেটা কত কত পাবো, 50,000 টাকাই পাবো। 1,20,000 থেকে এই 70,000 টাকা বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে আমরা পাবো কি, 50,000 টাকা। তাহলে সেটা সত্য, 50,000। এখানে তাহলে 4 নম্বর অপশনটাও কিন্তু আমরা ট্রু পেলাম। তাহলে এখানে দেখো দুটো ফলস পেলাম আর দুটো ট্রু পেলাম। এখানে কোথায় আছে 1, 2 ট্রু, 3, 4 ফলস, 1, 2 ফলস, 3, 4 ট্রু, 1, 2, 3, 4 সবকটা ট্রু, 1, 2, 3, 4 সবকটা ফলস। তাহলে এখানে আমাদের কোন অপশনটা কার্যকরী হবে, 1, 2 ট্রু, এই ফলস, আর 3, 4 ট্রু। তাহলে কোন অপশনটা যাচ্ছে, বি অপশনটা যাচ্ছে, 1, 2 ফলস এবং 3, 4 ট্রু। এইভাবে আমরা কিন্তু এটা জেনে নিলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব। এখানে একটা দেওয়া আছে যে কিছু কিছু আইটেম দেওয়া আছে যেগুলো আমাদের কিছু কিছু সফটওয়্যার, যেমন কম্পিউটার সফটওয়্যার, স্টক অফ মেটেরিয়াল দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস দেওয়া আছে, পেটেন্ট দেওয়া আছে, লুজ টুলস, কপিরাইট, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজি, মাইনিং রাইট, এগুলো সব দেওয়া আছে। এখানে দেওয়া আছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার 1 লাখ, 1 লাখ এখানে দিয়ে দেওয়া আছে।
তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে 1 লাখটা, এটা কিন্তু আমাদের ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার আর স্টেটমেন্ট অফ প্রফিট লসের ডেবিট দেওয়া আছে। ডেবিট মানে হচ্ছে কি, এইখানে কিন্তু আমাদের লসটাকে ইন্ডিকেট করছে। যখনই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের ব্র্যাকেটে ডেবিট দেওয়া থাকবে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে একটা কিন্তু লস, প্রফিট অ্যান্ড লসের লস, প্রফিট পার্ট কিন্তু নয়। সেটা কত দেওয়া আছে? 30,000 টাকা দেওয়া আছে। এবার আমাদের প্রশ্নটা কি হয়েছে, দ্য অ্যামাউন্ট অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেটস আর ফিকটিসিয়াস অ্যাসেটস, এই দুটো জিনিস বার করতে হবে। তাহলে তোমাকে বুঝে নাও যে এই পুরো যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ইনট্যাঞ্জেবল পার্ট কোনগুলো, অর্থাৎ যেগুলো স্পর্শনীয় নয়, অস্পর্শনীয়, দৃশ্যমান নয়। যেমন কোনগুলো? 1 নম্বর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, এইটা কম্পিউটার সফটওয়্যার। 2 নম্বর হচ্ছে স্টক অফ মেটেরিয়াল, হবে না, তাহলে এটা হচ্ছে না। প্রিলিমিনারি এক্সপেন্সেস ইনট্যাঞ্জেবল নয়। পেটেন্ট ইনট্যাঞ্জেবল, হ্যাঁ কি না? তাহলে কম্পিউটার সফটওয়্যার কিন্তু একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, পেটেন্ট একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ইনট্যাঞ্জেবল নয়, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ইনট্যাঞ্জেবল নয়। এখানে দেখি লুজ টুলস তো ইনভেন্টরি আমরা জানি, তাহলে এটা হচ্ছে না ইনট্যাঞ্জেবল। কপিরাইট ইনট্যাঞ্জেবল। লাইসেন্স ফ্র্যাঞ্চাইজি, লাইসেন্স নিতে গেলে, ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে তখন কিন্তু আমাদের ওটা ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এর মধ্যে পড়ে যায়, তাহলে এটা একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেটস। আর মাইনিং রাইট, অর্থাৎ খনি অঞ্চলে কাজ করার জন্য যে রাইট লাগে, যে অধিকার লাগে, সেই অধিকারটাকে বলা হচ্ছে মাইনিং রাইট। তাহলে কোন কোন পার্টগুলো আমরা দেখলাম? নাম্বার 1 হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, মানে হচ্ছে 1,20,000। ইনট্যাঞ্জেবল পার্টটা আমি দেখছি, কি কি হবে? নাম্বার 1 কম্পিউটার সফটওয়্যার মানে 1,20,000। নাম্বার 2 হচ্ছে পেটেন্ট, মানে হচ্ছে কত? 50,000। নাম্বার 3 হচ্ছে কপিরাইট, 1,20,000। নাম্বার 4 হচ্ছে লাইসেন্স ফি, 1 লাখ। নাম্বার 5 হচ্ছে মাইনিং রাইট, 3 লাখ। তাহলে কত হচ্ছে? 3 লাখ, 1 লাখ, 4 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 6,90,000। 6,90,000 হচ্ছে আমাদের টোটাল ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এর ভ্যালু। 6,90,000, 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 6 লাখ, 20, 50, 20। তাহলে টোটাল কত হচ্ছে? 6,90,000। 6,90,000 আমাদের এখানে অপশনে আছে, দেখো 6,90,000 এখানে একটা পেলাম। তাহলে এবার মিলিয়ে দেখি যে ইনট্যাঞ্জেবল পার্টটা আমাদের এখানে আসছে কিনা, ফিকটিসিয়াস অ্যাসেটসটা আসছে কিনা। ফিকটিসিয়াস অ্যাসেটস কোনগুলো? ফিকটিসিয়াস অ্যাসেটস দেখো, ফিকটিসিয়াস অ্যাসেটস কোনগুলো? একটা হচ্ছে এইটা, প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে 15,000, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার আছে একটা, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা হচ্ছে ফিকটিসিয়াস, যখনই লস হবে তখন সেটা ফিকটিসিয়াস অলিক সম্পত্তি হিসেবে পরিগণিত হবে। আর এদিকে আপাতত কিছু নেই। তাহলে এই প্রিলিমিনারি এক্সপেন্স 15,000, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 1 লাখ, তাহলে 1,15,000, আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস হচ্ছে 30,000। তাহলে 1 লাখ, 15,000, 30,000, টোটাল মিলিয়ে হচ্ছে 1,45,000। তাহলে আমরা পেয়ে গেলাম 1,45,000 আর 6,90,000। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? অপশন সি, অপশনটা ইজ রাইট আনসার। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন। একটা চার্ট বেসড দেওয়া হয়েছে, এখানে ছোট্ট একটা পয়েন্ট দেওয়া আছে, দেখো রেভিনিউ ফ্রম অপারেশন 2024-এর ভ্যালু দেওয়া আছে, 2025-এর ভ্যালু দেওয়া আছে, অ্যাবসলিউট চেঞ্জটা দেওয়া নেই, বার করতে হবে। আর পার্সেন্টেজ অফ চেঞ্জ কিন্তু আমাদের বলে দেওয়া আছে। কি করে আসে? এটা হচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস করতে গেলে এটা বার করি আমরা, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট এটা পাওয়া যায়। সেটা কি? যদি প্রথম বছর মানে প্রিভিয়াস ইয়ারের ভ্যালু দেওয়া থাকে আর পরের বছরের ভ্যালু দেওয়া থাকে, মানে হচ্ছে কারেন্ট ইয়ারের ভ্যালু দেওয়া থাকে, তাহলে দুটোর ডিফারেন্স করলে আমরা অ্যাবসলিউট চেঞ্জেসটা পাই। তাহলে মনে করো এখানে আছে, ধরো 1 লাখ টাকা যদি থাকে, ধরো কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 1 লাখ আছে, কারেন্ট ইয়ার আছে 2 লাখ, তাহলে অ্যাবসলিউট চেঞ্জ হবে কি? এই 1 লাখ থেকে 2 লাখ যে চেঞ্জ হলো, এইটা ডিফারেন্স করে কিন্তু আমরা পাবো কত টাকা? 1 লাখ। এটা কি পজিটিভ চেঞ্জ হলো, কারণ কি বাড়লো, কমলো নয় কিন্তু বাড়লো। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই 1 লাখ থেকে 2 লাখ যে বাড়ছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাবসলিউট চেঞ্জ। এবার পার্সেন্টেজ কি করে বার করব? এই যে 1 লাখ যে বাড়লো, এই 1 লাখ চেঞ্জেসটা
কার উপর হচ্ছে ইনিশিয়াল ভ্যালু 1 লাখ, তাহলে 1 লাখের উপর করতে হবে, তাহলে 1 লাখ বাই 1 লাখ ইন্টু 100 কত হচ্ছে 100%। এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ বার করি। কিন্তু এইখানে কি দেওয়া আছে, এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ, শুধু এটা বলেছে আর এটা বলেছে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ফর্মুলাটা কি হলো তাহলে? এখানে পুরোনো ভ্যালুটা মানে কারেন্ট ইয়ারের ভ্যালু, প্রিভিয়াস ইয়ারের ভ্যালু, আর এখানটা চেঞ্জেসটা। তাহলে চেঞ্জেসটা আমি মনে মনে কি ধরলাম, ধরো চেঞ্জেসটা আমি ধরলাম এখানে এক্স ধরতে পারি। এটা যদি এক্স হয় তাহলে চেঞ্জেস কি করে বের করব? 6000 6 লাখ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 50%। এবার এখানে ইন্টু 100 করতে পারো, বা ওইদিকে 50/100 করতে পারো। দেখো তাহলে চেঞ্জটা কি হলো, 6 লাখ টাকা ছিল প্রিভিয়াস ইয়ারে, চেঞ্জেসটা কি হলো, 6 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে ডিফারেন্সটা পেলাম। তারপরে ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে কি হবে, এটা 2 কেটে যাবে, তাহলে থাকবে কি 12 লাখ মাইনাস 2x ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু 3x ইকুয়ালস টু হয়ে যাবে 12 লাখ, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে 4 লাখ। 4 লাখ পেয়ে গেলাম এক্স। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 4 লাখ বসাই, এক্স এর জায়গায় যদি 4 লাখ বসাই, 4 লাখ বসাই, তাহলে দেখো 4 লাখ থেকে 6 লাখ, তাহলে চেঞ্জটা কত হলো, এখানে 2 লাখ পজিটিভ চেঞ্জ, পার্সেন্টেজ কি হলো 2 লাখ ডিভাইডেড বাই 4 লাখ, তাহলে চেঞ্জ কত হলো 50%, এটা পজিটিভ আছে যেহেতু, তাই যেটা হচ্ছে 2 লাখ হলো। দেখ এখানে অপশনগুলো দেখো, এখানে কিন্তু সবকটারই ডিফারেন্স কিন্তু 2 লাখ। যেমন দেখো এখানে 2 লাখ যদি হয় তাহলে এখানে কি হবে, এই ডিফারেন্সটা কিন্তু 4 লাখ হচ্ছে, এটা মিলছে না, তাহলে এটা হবে না। 4 লাখ এখানে যদি হয়, 2 লাখ এখানে হবে, তাহলে এটা রাইট পেলাম। আবার এই অপশনটা দেখো 8 লাখ এখানে আছে, 6 লাখ এখানে আছে, তাহলে এইটাও কিন্তু মাইনাস হচ্ছে, এটা ঠিক না, এটাও ঠিক না। তাহলে আপনার রাইট আনসার কি হলো, এটা 4 লাখ, এটা 6 লাখ, ওটা 2 লাখ ডিফারেন্স করে পেলাম, আর ওটা 50%। তাহলে রাইট আনসার কোথায় হলো, বি অপশনটা। আশা করি বোঝা গেল। এবার একদম লাস্ট কোয়েশ্চেনে চলে এলাম। লাস্ট কোয়েশ্চেনে একটা অ্যারেঞ্জ দিয়ে শেষ করব, কারেক্ট সিকোয়েন্স মেনটেন করে। এখানে ট্রেড রিসিভেবল, ব্যবসায়িক প্রাপ্য, ইনভেন্টারি দেওয়া আছে, কারেন্ট ইনভেস্টমেন্ট দেওয়া আছে, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। কোনটা কার পরে আসে সেটা আমাদের ডিটারমিন করতে হবে। এইটা জানার জন্য আমাদের একটা জিনিস আমাদের কিন্তু জানতে হবে, সেটা হচ্ছে কি, কি সিকোয়েন্সে আমাদের ব্যালেন্স শিটে এগুলো আসে, কি সিকোয়েন্সে আমাদের ব্যালেন্স শিটে এগুলো আসে, কিভাবে আসে বলে রাখি। যে ব্যালেন্স শিট যখন আমি কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী করি, একদিকে এটা কিন্তু ভার্টিক্যাল ফরম্যাটে করতে হয়, অর্থাৎ প্রথমে লায়াবিলিটির অংশগুলো থাকে, তারপরে আমাদের কিন্তু অ্যাসেটস অংশগুলো থাকবে। অ্যাসেটস এর অংশে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস এর পার্ট। নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে সমস্ত ওই ফিক্স, ট্যানজেবল, অমুক তমুক এগুলো চলে আসে। কিন্তু কারেন্ট অ্যাসেটস তারপরে যে মেন হেড থাকে সেটাকে বলা হয় কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর মেন হেড থাকে, এটা হচ্ছে মেন হেড। এর আন্ডার এবার পরপর পরপর অনেকগুলো আইটেম থাকে। প্রথম আইটেমই আসে কি, কারেন্ট ইনভেস্টমেন্ট, তারপরে আসে ইনভেন্টরি, তারপরে আসে ট্রেড রিসিভেবল। কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টারি, ট্রেড রিসিভেবল, তারপরে আসে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপরে আসে শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস, আর লাস্টে আসে আদার কারেন্ট অ্যাসেটস। তাহলে এখানে কি কি হলো, কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টারি, ট্রেড রিসিভেবল,
ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস অ্যান্ড আদার কারেন্ট অ্যাসেটস। এই সিকোয়েন্স মেনটেন করে কিন্তু কারেন্ট অ্যাসেট সাজাতে হয় অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013। তাহলে এখানে এবার কি কি আছে দেখে নাও। প্রথমে আছে দেখো কারেন্ট ইনভেস্টমেন্ট আছে, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে বুঝতেই পারছি যে কারেন্ট ইনভেস্টমেন্ট সবার প্রথমে আসছে। তাহলে 3 নম্বর অপশনটা হচ্ছে সবার প্রথমে। দেখো এইটা তো, এইটা হচ্ছে না, এইটাও হচ্ছে না, সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে, তাহলে 3 নম্বর অপশনটা আসছে। তারপর কারেন্ট ইনভেস্টমেন্টের পরে আছে কি ইনভেন্টারি, তাহলে 2 নম্বর অপশনটা আসছে। দেখো এখানে 3 এর পরে 1 আছে, এখানে 3 এর পরে 2 আছে, তাহলে এই অপশনটা হলো না, তাহলে 2 নম্বর অপশন হচ্ছে এইটা। তারপর হচ্ছে কি, তারপরে দেখো ট্রেড রিসিভেবল আছে, তাহলে এখানেও অপশন আছে ট্রেড রিসিভেবল, তাহলে এই 1 নম্বর অপশন দেওয়া আছে। তারপর দেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিস্টে আছে, তাহলে এইটা হচ্ছে এরপরে আসবে। তাহলে রাইট আনসার কি হলো, প্রথমে কারেন্ট ইনভেস্টমেন্ট, তারপরে ইনভেন্টারি, তারপরে ট্রেড রিসিভেবল, তারপরে হচ্ছে আমাদের লাস্টলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে রাইট অপশন হচ্ছে সি। এই হলো আমাদের আলোচনার 40টা প্রশ্ন। এখানে পুরোটা অ্যানালিসিস করা হয়েছে, তোমরা দেখো, দরকার হলে স্ক্রিনশট গুলো যখন করাচ্ছিলাম তখন তুলে নাও, অঙ্কগুলো প্র্যাকটিস করে। আশা করি আগামী দিনের পরীক্ষা তোমাদের ভালো যাবে। শুভেচ্ছা রইল, এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি।